তো আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেকচার 4, এবং এটাই আমাদের মিডের জন্য শেষ টপিক হবে। এই টপিকে যেটা দেখবো সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং, যেটা অলরেডি ল্যাব ক্লাসের জন্য আমরা শুরু করে দিছি। আর থিওরিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার যেগুলো থাকে সেগুলো আমরা দেখার জন্য স্লাইডে আসলাম। তো আমরা সিপিইউ শিডিউলিং জিনিসটাতে চলে যাই। এখন সিপিইউ শিডিউলিং জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা সিপিইউর ভিতরে একাধিক প্রসেস অ্যাট এ টাইম কখনোই যাইতে পারে না। তো এর জন্য কোন প্রসেসটা সিপিইউর ভিতরে যাবে, কখন যাবে, কতক্ষণ ধরে থাকবে, এই জিনিসটা ঠিক করে দেওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে সিপিইউ শিডিউলিং করা। যে সে শিডিউল করে দেয় কোন প্রসেস কতক্ষণ ধরে থাকবে। তো এখানে সেই সিপিইউ শিডিউলিংয়ের অবজেক্টিভটা কী বা কেন করা হচ্ছে সেটার কিছু কারণ এখানে দেওয়া হচ্ছে, যেটার সুবিধাটা কী, আমরা বেনিফিটটা কী পেতে পারি। তো এখানে একটা সুবিধা হচ্ছে যেটা যে সিপিইউ ইউটিলাইজেশনটা ম্যাক্সিমাইজ করা সম্ভব হচ্ছে, এবং মাল্টি প্রোগ্রামিং যেটা বলা হয় সেটার একটা আমাকে বেনিফিট দিচ্ছে। প্লাস আরেকটা কী হবে সেটা হচ্ছে যে আমরা টাইমটা ঠিক মতো ম্যানেজ করতে পারবো। এখানে একটু ভুল আছে, সেটা ওয়েস্টেড বানানটা একটু না, ওয়েস্টেড টাইমের যে ব্যাপারটা সেই টাইমের ব্যাপারটা আমরা প্রোডাক্টিভলি ইউজ করতে পারি। মানে এমনটা না যে একটা প্রসেসই অনেকক্ষণ সময় নিয়ে থেকে গেলো, বাকি প্রসেসগুলো যাইতে পারছে না, সিপির ভিতরে অ্যাক্সেস পাচ্ছে না, এরকমটা হবে না। প্রপার যতটুকু তার টাইম দরকার, যতটুকু দিলে সে পুরোপুরি এক্সিকিউটেবল হবে, সেই পরিমাণ সময়গুলো আমরা দিতে পারছি, এবং মাল্টি প্রোগ্রামে একটা সাপোর্ট অবভিয়াসলি থাকছে। আর আরেকটা জিনিস যে দেখেন লাস্ট পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, যে হোয়েন ওয়ান প্রসেস হ্যাজ টু ওয়েট, দ্য অপারেটিং সিস্টেম টেক্স দ্য সিপিইউ অ্যাওয়ে ফ্রম দ্য প্রসেস অ্যান্ড গিভস দ্য সিপিইউ টু অ্যানাদার প্রসেস। তার মানে যখন কোনো একটা প্রসেসকে ওয়েট করতে হচ্ছে বা ওয়েটিং স্টেটে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে অন্য একটা প্রসেস তখন অলরেডি রানিং স্টেটে যাওয়ার মতো অবস্থায় আছে, তখন সেটাকে মানে সিপিইউ, তখন অপারেটিং সিস্টেম সিপিইউতে ওই প্রসেসটাকে অ্যাক্সেস দিচ্ছে। যে কোনো একটা প্রসেস ওয়েট করছিল তাকে ওয়েটিং স্টেটে রেখে দিল, আর অন্য একটা প্রসেসকে তখন সিপিইউতে অ্যাক্সেস দিয়ে দিল। এটা অপারেটিং সিস্টেমের কাজ। তো এই যে কাজগুলো করছে এটাকে বলা হচ্ছে সিপিইউ শিডিউলিং। কোন প্রসেস কখন সিপিইউতে অ্যাক্সেস পাবে, কখন ওয়েট করতে হবে, কখন থেকে বের করতে হবে, এই জিনিসগুলো হ্যান্ডেল করাটাই সিপিইউ শিডিউলিং। তো এখানে একটা জিনিস দেখানো হচ্ছে, সেটা সিপিইউ আর আইওর বাস্ট, মানে যে কখন সিপিইউতে থাকবে, কখন থেকে সেটা বের হবে। তো এই জিনিসটা একটা সাইকেলের মাধ্যমে দেখানো হচ্ছে। সাইকেলটা ঠিক না, ফ্লোয়ের মাধ্যমে, ফ্লো চার্টের মাধ্যমে সেটা এখানে দেখানো হচ্ছে। যে শুরুতে দেখা যাচ্ছে যে আমরা একটা পিসিবি দেখে আসছিলাম এর আগের স্লাইডে, প্রসেস কন্ট্রোল ব্লক। সেখানে কিন্তু ওই কোনো একটা প্রসেসের অনেক ইনফরমেশান সেখানে কিন্তু হোল্ড করে রাখে। তারপর আমরা যখন দেখলাম যে কোনো একটা ইন্টারাপ্ট কল হয়, তখন সেটা ওই পিসিবিতে স্টোর করা থাকে। আবার নতুন করে যদি আমরা ওই প্রসেসটাকে ব্যবহার করতে যাই, পিসিবিটা কিন্তু আবার নতুন করে ইনস্টল করে নিয়ে আসতে হতো, মানে ওখান থেকে নিয়ে আসতে হতো। তো ওটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে যে লোড স্টোর, অ্যাড স্টোর, রিড ফ্রম ফাইল। তো এই জিনিসগুলো একটা সিপিইউ বাস্ট। তারপরে কিছুক্ষণের জন্য ওয়েট ফর আইও, তারপর ওই আইও ইন্টারাপ্টের জন্য যদি হয়, তাহলে ওই প্রসেসটাকে কী করবে, সিপিইউ কিন্তু প্রসেসটাকে বের করে দিবে, তখন ওইটাকে ওয়েটিং স্টেটে থাকতে হবে। ঠিক আছে, এখন ওয়েটিং স্টেট থাকার পরে তো আবার কোনো না কোনো দিন আবার সিপিইউতেও প্রসেসটা জায়গা পাবে, তখন কি স্টোর ইনক্রিমেন্ট ইন্ডেক্স রাইট টু ফাইল। তখন এই জিনিসটা মানে সিপিইউ বাস্ট আইও বাস্ট এভাবে কিন্তু চলতে থাকবে একটার পর একটা। কখনো এভাবে দেখা যাবে যে ইন্টারাপ্ট কল হচ্ছে বা আইওর কোনো একটা সিস্টেম কল আসছে, তখন সিপিইউ থেকে বের করে দেবে। বের করার সময় এই স্টেজ আছে ওয়েট ফর আইও, ওর কাজ শেষ হবে, তারপর আবার নতুন করে প্রসেসটা সিপিইউতে অ্যাক্সেস পাবে, সেটাকে আমরা বলছি সিপিইউ বাস্ট। তো নর্মালি আমরা যে বাস্ট টাইমটা দেখি, এটা কিন্তু সিপিইউ বাস্ট, মানে ওইটা সিপিইউতে কতক্ষণ প্রসেসটা থাকছে এটা নিয়ে হিসাব করছে। ওকে, তো এইখানে তারপরে দেখানো হচ্ছে যে সিপিইউ শিডিউলার জিনিসটা কি। তো নর্মালি কোনো একটা প্রসেস যখন ক্রিয়েট অবস্থায় যায়, ক্রিয়েটের পরে কিন্তু রেডি কিউতে থাকে। তো রেডি কিউতে একটা একটা করে অনেকগুলো প্রসেস এবার চলে আসতে থাকে। আসার পরে সিপিইউ শিডিউলারের মাধ্যমে কি হয়, যে কোন প্রসেসটা সিপিইউতে অ্যাক্সেস পাবে সেটা কিন্তু সিলেক্ট করা হয়, এবং এটা শিডিউলারের মেন কাজ, যে কোনো একটা পার্টিকুলার প্রসেসকে খুঁজে বের করা। ঠিক আছে, তো এরপরে সে এখান থেকে চেক দেয় যে কোন প্রসেসটা এখন হতে পারে ফিফো যদি হয়, অ্যারাইভাল টাইমের উপর বেস করে দেখা গেলো যে প্রথমে যেটা আসছে সেটাকে আগে অ্যাক্সেস দিচ্ছে। তো বিভিন্ন রকম অ্যালগোরিদমের উপর বেস করে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া সেট করা লাগতে পারে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী শিডিউলার প্রসেসগুলো
সিপিইউতে অ্যাক্সেসের ব্যবস্থা করে দেয়, মানে সিলেক্ট করে, সিলেকশনের কাজটা সে করে দেয়। দ্য সিলেকশন প্রসেস ইজ ক্যারিড আউট বাই দ্য শর্ট টার্ম শিডিউলার অর সিপিইউ শিডিউলার। সেই সিপিইউ শিডিউলারের মাধ্যমে এই কাজটা হয়ে যায়। তো সিপিইউ শিডিউলিং হচ্ছে দুই রকমের, মেইনলি দুই রকমের। একটা হচ্ছে প্রিএমপ্টিভ শিডিউলিং আর একটা হচ্ছে নন প্রিএমপ্টিভ শিডিউলিং। প্রিএমপ্টিভ শিডিউলিং জিনিসটা কী বোঝাবে? সেটা হচ্ছে যে সিপিইউ একটা বা অপারেটিং সিস্টেম একটা টাইম বেঁধে দিবে, যে বলা থাকবে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের একটা বরাদ্দকৃত সময়, এবং এই সময়ের মধ্যেই কোনো একটা প্রসেস যতটুকু কাজ করতে পারে ততটুকুই হচ্ছে কাজ করতে পারবে, পরে আবার হচ্ছে তাকে আসতে হবে, কিন্তু এই সময়ের বেশি সময় ধরে অন্য কোনো নির্দিষ্ট কোনো প্রসেস থাকতে পারবে না, মানে এই সময়ের চাইতে বেশি সময় ধরে কোনো প্রসেস থাকতে পারবে না, এরকমটা হচ্ছে ব্যাপার। জিনিসটা হচ্ছে এরকম টাইপের যে কোনো একটা প্রসেস দেখা গেলো তার বাস টাইম 5 সেকেন্ড, মানে তার কাজ করতে হবে 5 সেকেন্ড, সিপিইউতে থাকতে হবে 5 সেকেন্ড, কিন্তু এরকম করে টাইম দিয়ে দিল সিপিইউ বা অপারেটিং সিস্টেম থেকে যে 2 সেকেন্ডের বেশি আমি রাখবো না, তাহলে দেখা যাবে যে সিপিইউতে প্রসেসটা 2 সেকেন্ডই থাকবে, তারপরে হচ্ছে আবার তাকে নিয়ে আসতে হবে, এরকম টাইপের। তো কাজ না শেষ করে যদি একটা নির্দিষ্ট সময় পর বের হয়ে যেতে হয়, সেই শিডিউলিং প্রসেসটাকে বলা হয় প্রিএমপ্টিভ শিডিউলিং প্রসেস। এটার ঠিক উল্টাটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। নন প্রিএমপ্টিভ তাহলে কী হবে জিনিসটা? সেটা হচ্ছে যে একটা প্রসেস সিপিইউতে যাবে, তার যতক্ষণে বাস টাইম হোক, তার যদি 50 সেকেন্ডও হয়, 50 সেকেন্ড জুড়েই সে হচ্ছে সিপিইউতে থাকবে, তারপর অন্যান্য প্রসেসগুলো যখন জায়গা পাওয়ার তখন হচ্ছে জায়গা নেবে, এরকম টাইপের। মানে নেট কথা হচ্ছে যতক্ষণ তাকে সিপিইউ তার বাস টাইম যতটা, তত সময় জুড়ে কাজ শেষ করে তারপরে সে সিপিইউকে ছাড়বে, তার আগে রিলিজ করবে না। এটাকে বলা হচ্ছে নন প্রিএমপ্টিভ শিডিউলিং। তো এরপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস এখানে চলে আসলাম, সেটা হচ্ছে যে সিপিইউ শিডিউলিং যে হচ্ছে, তো এর মাঝখানে কী কী ঘটনা ঘটতে পারে, মানে আমরা ঠিক প্রসেস স্টেটের মধ্যে জিনিসটা সম্বন্ধে অবগত হয়েছিলাম। সেটা হচ্ছে যে শিডিউলিংয়ের যে ডিসিশনগুলো হয় তখন কী কী ঘটনা ঘটতে পারে। তো 4টা কেস নিয়ে এখানে কথা বলা হচ্ছে। প্রথমটা হচ্ছে যে কোনো একটা প্রসেস যদি সিপিইউতে আছে, মানে রানিং স্টেটে আছে, এরপরে যদি সে ওয়েটিং স্টেটে যায়, তো ওয়েটিং স্টেটে কখন যায়? নর্মালি যদি কোনো একটা আইও রিকোয়েস্ট আসে, আইও রিকোয়েস্ট বলতে কি, যে পেরিফেরাল ডিভাইস চাচ্ছে তার একটা কোনো সিস্টেম কলের কাজ, তার হচ্ছে কোনো একটা পেরিফেরাল ডিভাইসে তার নিজের জন্য সিপিইউকে অ্যাক্সেস করতে হবে, তখন এটাকে বলা হয় আইও রিকোয়েস্ট। তো এই আইও রিকোয়েস্ট যদি হয়, তখন দেখা গেলো যে প্রসেসকে নিয়ে সিপিইউ কাজ করছিল তাকে সিপিইউটা ওখান থেকে বের করে দেবে। তো তখন কি বের করে দিয়ে কোথায় রাখবে? বের করে দিয়ে হচ্ছে ওয়েটিং স্টেটে রেখে দেয়। তো এটা একটা কেস। আরেকটা কেস হতে পারে যে একটা প্রসেস ওয়েটিং স্টেটে কখন থাকতে পারে, যে আমরা দেখি যে কোনো প্রসেসে যদি এরকম চাইল্ড প্রসেস থাকে, যে P1 একটা যদি প্রসেস হয়, P11, P12, P13, এরকম যদি চাইল্ড প্রসেস থাকে, তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চাইল্ড প্রসেস বা সাব প্রসেস যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট না হচ্ছে, এক্সিকিউশন না হচ্ছে, আলটিমেটলি পুরো প্রসেসটা কখনোই টার্মিনেট করবে না বা শেষ হবে না। এটা একটা কেস। তাহলে এই দুইটা কেসের জন্য রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে একটা প্রসেসকে দেওয়া হয়। নেক্সট, হোয়েন এ প্রসেস সুইচেস ফ্রম দ্য রানিং স্টেট টু রেডি স্টেট। ওকে, তারপরে হচ্ছে জিনিসটা যে রানিং স্টেট থেকে রেডি স্টেটে কখন যায়, সেটা হচ্ছে রানিং স্টেট বলতে বুঝবো আমরা সিপিইউ, রেডি স্টেট মানে হচ্ছে রেডি কিউ, মানে সিপিইউতে কোনো একটা প্রসেস গেছে, এরপরে কোনো একটা প্রসেসকে সিপিইউ কখন আবার রেডি কিউতে আবার ফেরত পাঠাবে, কখন? সেটা বলা হচ্ছে যখন কোনো একটা ইন্টারাপ্ট কল হবে। ঠিক আছে, কোনো একটা ইন্টারাপ্ট যদি কল হয়, সিপিইউ তখন ওটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, সেটার কাজ করবে, ইন্টারাপ্টের কাজটা করবে, তারপর আবার সেটাকে রেডি কিউ থেকে নিয়ে এসে কাজ করবে, মানে প্রসেসটাকে নিয়ে কাজ করবে। ওকে, তো এই যে ফার্স্ট যে পয়েন্টটা ছিল, যখন হচ্ছে কোনো একটা প্রসেস রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে গেল, তো ওয়েটিং স্টেট থেকে কিন্তু ডিরেক্টলি আবার রানিং স্টেটে ব্যাক করতে পারে না, তাকে কিন্তু আবার ওয়েটিং স্টেট থেকে রেডি স্টেটে আবার আসতে হয়। তো 3 নম্বর পয়েন্ট এটাই বলা হচ্ছে যে যখন এই যে আইও রিকোয়েস্টের কাজটা শেষ হবে, তখনই কিন্তু ওয়েটিং স্টেট থেকে রানিং স্টেটে যেতে পারবে না, দ্য প্রসেস সুইচেস ফ্রম দ্য রানিং স্টেট টু দ্য রেডি স্টেট, রেডি কিউতে কিন্তু তাকে যেতে হবে। দেখেন, আমার কিন্তু আইও অপারেশনের কাজটা শেষ, আইও রিকোয়েস্টের কাজটা শেষ, কিন্তু আমি তারপরও ডিরেক্টলি রানিং স্টেটে যেতে পারছি না, রেডি স্টেটে যেতে হচ্ছে। এরপর আরেকটা কী কেস আসতে পারে, সেটা হচ্ছে যে কোনো একটা প্রসেস ডিরেক্টলি টার্মিনেট করতে পারে। তো এই যে 4টা পয়েন্ট বুঝতে হয়তো অনেক সমস্যা হচ্ছে, আমি যদি একটু আপনাদের হোয়াইট বোর্ডে নিয়ে যাই তাহলে হয়তো জিনিসটা একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে।
ঠিক আছে, তো এই পর্যন্ত কি বুঝতে কারো সমস্যা হচ্ছে বলেন তো? আমি হচ্ছে এটা যদিও বোর্ডে দেখাবো, তারপরও এর পর্যন্ত কারো কোনো সমস্যা হচ্ছে নাকি? ওকে, আমরা তাহলে একটু হোয়াইট বোর্ডে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো নর্মালি যেটা হয় যে আমাদের স্টেটগুলো এরকম থাকে যে নিউ, তারপরে হয় রেডি কিউ, এটা একটা থাকলো, এদিকে থাকবে হচ্ছে রানিং স্টেট, নিচে এদিকে দেখা এলাম ওয়েটিং স্টেট, আর এদিকে কোনো একটা জায়গায় এক্সিট বা টার্মিনেট। ওকে, তো নর্মালি যেটা বলা হচ্ছে শুরুতে প্রথম পয়েন্টটা যেটা দ্বারা বোঝাচ্ছে যে রানিং স্টেট থেকে কোনো একটা প্রসেসকে কখন ওয়েটিং স্টেট নামানো হয়, কখন সেটা বলা হচ্ছে যখন আইও রিকোয়েস্ট করা হয় তখন রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেট আসবে, এটা একটা কেস। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে রানিং স্টেট থেকে রেডি কিউতে কখন না হয় সেটাকে বলা হচ্ছে যখন ইন্টারাপ্ট কল হয় তখন। ওকে, এরপরেরটা হচ্ছে যে ওয়েটিং স্টেট থেকে রেডি কিউতে কখন, দেখেন যখন আইও রিকোয়েস্টের কাজটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আইও রিকোয়েস্ট কমপ্লিট, তখন কিন্তু ডিরেক্টলি আর ওয়েটিং স্টেট থেকে রানিং স্টেটে ব্যাক করে না, ওয়েটিং স্টেট থেকে যায় কোথায়, রেডি কিউতে। এই তিনটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যদি ইন্টারাপ্টও না হয়, যদি আইও রিকোয়েস্টও না হয়, তখন রানিং স্টেটের সব কাজ শেষ করে প্রসেসটা টার্মিনেট করে ফেলবে। ঠিক আছে, এই হচ্ছে চারটা পয়েন্ট। ধ্যান তো বোঝা যাচ্ছে এবার? ওকে, তো এখানে আমরা যদি এভাবে কয়েকটা নামকরণ করি যে এটা হচ্ছে 1 নম্বর কেস, 2 নম্বর কেস হচ্ছে এটা, 3 নম্বর কেস হচ্ছে এটা, 4 নম্বর কেস হচ্ছে এটা। তো কেউ একজন আমাকে কি বলতে পারবেন যে শিডিউলিং করার জন্য কোন কোন প্রসেস, কোন কোন অবস্থার জন্য শিডিউলিংটা দরকার পড়বে বা শিডিউলারের হেল্প নিতে হবে? এই যে নাম্বারিংগুলো যে আমরা করলাম এই তিনটা কেস, কোন কোন কেসের ক্ষেত্রে শিডিউলিংটা দরকার পড়বে? কেউ একজন? ওকে, একটু আমার সাথে একটু আপনারা হয়তো মিলাইতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা যদি রানিং স্টেট থেকে ডিরেক্ট টার্মিনেট করি তখন কি আমাদের শিডিউলের দরকার আছে? আর তখন কিন্তু আর শিডিউলের দরকার নাই। তারপরে ধরেন রানিং স্টেট থেকে যদি ওয়েটিং স্টেটে নামে তখনও কিন্তু আমাদের শিডিউলিং করতে হচ্ছে না, শিডিউলের কোনো দরকার পড়ছে না, বা এখানের সাথে তো শিডিউলের কানেকশানও থাকে না। তো শিডিউলারের মেন দরকার পড়বে হচ্ছে ইন্টারাপ্টের সময় যখন রেডি কিউতে আসছে, আরেকটা হচ্ছে ওয়েটিং স্টেট থেকে যখন রেডি কিউতে যাচ্ছে। তার মানে হচ্ছে 2 আর 3 নাম্বার কেস হচ্ছে শিডিউলিংয়ের দরকার পড়বে, কারণ এখানে আসার পরে তো আবার প্রসেসগুলোর মধ্যে কোনটা শিডিউলার সিলেক্ট করবে তার একটা ব্যাপার থাকবে, কিন্তু 1 আর 4-এ কিন্তু এটার নো চয়েস ইন টার্মস অফ শিডিউলিং। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এই পর্যন্ত হয়তো বোঝা গেল জিনিসটা। আমরা হচ্ছে আরেকবার স্লাইডে ব্যাক করি। আমরা হচ্ছে ওগুলো দেখে আসলাম, নিচে এটাই বলা ছিল যে 1 আর 4-এর জন্য কোনো শিডিউলিং করার দরকার পড়ছে না, কিন্তু 2 আর 3-এর জন্য শিডিউলিং পড়ছে, কারণ কি এখানে এই রেডি কিউর একটা ব্যাপার থাকবে 2 আর 3 নম্বরে। ওকে, তো এখানে একটা জিনিস বলা হচ্ছে যে নন প্রিমটিভ আর প্রিমটিভের ব্যাপারটা, যে আমাদের যখন 1 নম্বর আর 4 নম্বরে থাকছে তখন জিনিসটা অনেকটা হচ্ছে নন প্রিমটিভ টাইপের হচ্ছে, আর বাকি সময়গুলোতে যখন হচ্ছে রেডি কিউতে থাকছে কখন হচ্ছে ওই যে রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেট নামাই দিচ্ছে বা টার্মিনেট করে ফেলছে, এই অবস্থাতে জিনিসগুলো দেখা যাচ্ছে প্রিমটিভ টাইপের হতে পারে। মানে প্রিমটিভ জিনিসটা কি, মানে কিছু সময় পরে হচ্ছে বের করে দিচ্ছে, আর বাকি যে দুইটা কেস সেই দুইটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নন প্রিমটিভ, মানে পুরোপুরি কাজ শেষ করবে তারপর হচ্ছে বের হবে, এরকম টাইপের। তো
এই দুইটা কেস, মানে ফার্স্ট আর লাস্টটা হচ্ছে নন প্রিমটিভ টাইপের হবে অনেকটা, আর মাঝের দুইটা সেটা হচ্ছে প্রিমটিভ টাইপের, যেটা হচ্ছে ওই যে রেডি কিউ থেকে সিলেক্ট করে করে নিয়ে আসতে হচ্ছে এটা। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখব যে ডিসপ্যাচার জিনিসটা কি ছিল। এই শিডিউলার যে জিনিসটাকে, যে প্রসেসটাকে সিলেক্ট করে ফেললো, সেই প্রসেসটাকে এখন হচ্ছে যে সিপি পর্যন্ত নিয়ে যাবে তার জন্য একটা পাথ ক্রিয়েট করে দেয়, একটা মডিউল ক্রিয়েট করে হচ্ছে ডিসপ্যাচার। মানে তার কাজ হচ্ছে এটা, যে সে একটা হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার নিয়ে থাকে, যেটার মাধ্যমে সে হচ্ছে যে শিডিউলার যে প্রসেসটাকে সিলেক্ট করলো সেই প্রসেসটাকে হচ্ছে আবার সিপিইউতে নিয়ে যাওয়ার জন্য একটা পাথওয়ে ক্রিয়েট করে ফেলে। মানে একটা এর মাধ্যমে হচ্ছে জাস্ট যায়, শিডিউলের কাজ হচ্ছে জাস্ট সিলেক্ট করে ফেলা, কিন্তু নিয়ে যাওয়াটা কিন্তু শিডিউলের কাজ না। তো এই যে নিয়ে যাচ্ছে মেমোরি থেকে, রেডি কিউ কিন্তু একটা র্যাম বা মেন মেমোরি, সেখান থেকে যে সিপি পর্যন্ত নিয়ে যাচ্ছে এটার কাজটা করছে হলো ডিসপ্যাচার। ওকে, নেক্সট আমরা দেখবো যে শিডিউলিংয়ের ক্রাইটেরিয়াগুলো কী কী। শিডিউলিংয়ের ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে অনেকগুলো প্রপার্টির উপরে বেস করে এগুলো ঠিক করা হয়, বা আমরা যদি শুরুতেই দেখি যে এগুলো শিডিউলিংগুলো করে আমরা হচ্ছে বেনিফিটগুলো কী কী নিতে পারছি সেখান থেকে। বিভিন্ন রকম যে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম আমরা ইউজ করি, সেখানে কী কী ক্রাইটেরিয়ার উপরে বেস করে এগুলো করা হয়। তো প্রথম যে জিনিসটা হচ্ছে যে সিপিইউ ইউটিলাইজেশন প্রপারলি আমরা যাতে করতে পারি। এবং আমরা অনেক সময় সিপিইউ আইডেলনেস নিয়ে কথা বলছিলাম। সিপিইউ আইডেল মানে ওই সময় কোনো প্রসেসই আসার মতো নাই। তো শিডিউলিংয়ের মেন উদ্দেশ্যে হচ্ছে যে এই সিপিইউ আইডেলনেসটা যেন অনেক কমানো যায়, সিপিইউ যেন সবসময় ব্যস্ত থাকে, এবং সিপিইউকে সবসময় ব্যস্ত রাখাটা মানেই হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন প্রপারলি হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে থ্রোপুট মানে হচ্ছে এফিসিয়েন্সি। তো এটার মানে আসলে কী বোঝাচ্ছে, যে দেখেন থ্রোপুটের একটা ডেফিনেশন এখানে দেওয়া হচ্ছে যে ওয়ান মেজার অফ ওয়ার্ক ইজ দ্য নাম্বার অফ প্রসেসেস দ্যাট আর কমপ্লিটেড পার টাইম ইউনিট। তার মানে যে একটা নাম্বার অফ প্রসেসেস মানে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে কতগুলো প্রসেসকে সিপিইউ কন্ট্রোল করতে পারছে, হ্যান্ডেল করতে পারছে, সেগুলোকে বলা হচ্ছে থ্রোপুট। সেটা হতে পারে 1 মিনিট কিংবা 1 ঘন্টা। এই সময়ের ভিতরে কতগুলো প্রসেসড হচ্ছে, কাজ করা সম্ভব হচ্ছে এগুলো নিয়ে, সেটাকে বলা হচ্ছে থ্রোপুট। তো যদি আমরা হচ্ছে অনেক লং প্রসেসগুলো নিয়ে চিন্তা করি, যেগুলোর বাস টাইম অনেক বেশি, তো সেগুলোকে দেখা যাচ্ছে যে আমরা চিন্তা করতে পারি যে 1 ঘন্টায় কতগুলো প্রসেস কাজ করছে। আর যদি এরকমটা হয় যে প্রসেসগুলো অনেক শর্ট, অল্প সময়ের, তাহলে দেখা যাবে যে পার সেকেন্ডেই অনেকগুলো প্রসেস ঢুকে যাচ্ছে। এই যে এখানে বলা হচ্ছে যে ইট মে 10 প্রসেসেস পার সেকেন্ড। হ্যাঁ, অনেক ছোটো প্রসেসের সাইজ, বাস টাইমটা অনেক কম। নেক্সট হচ্ছে যে আচ্ছা মাঝখানে চলে গেছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে আমরা হয়তো বুঝি সেটা কি জিনিস, যে এর জন্য আমাদের কমপ্লিশন টাইম বুঝতে হয়, যে কখন প্রসেসটা শেষ করছে, টার্মিনেট করছে, আর কখন হচ্ছে সেটা অ্যারাইভ করছিল, এই দুটোর ডিফারেন্সটা। তো এইখানে যে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে যে দ্য ইন্টারভাল ফ্রম দ্য টাইম অফ সাবমিশন অফ এ প্রসেস টু দ্য টাইম অফ কমপ্লিশন ইজ দ্য টার্ন অ্যারাউন্ড টাইম। তার মানে কি, যে কখন প্রসেসটা শেষ হচ্ছে এবং কখন প্রসেসটা আসছিল, সাবমিট করা হয়েছিল কখন, তাদের যে ডিফারেন্স, যে ইন্টারভাল, সেটাকে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে, এরপরে হচ্ছে ওয়েটিং টাইমটা কী ছিল, যে আমরা যখন টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করবো, এর মধ্যে থেকে যদি আমরা বাস টাইমটা দিই, তার মানে হচ্ছে এই ওয়েটিং টাইমের মধ্যে ওই সিপিইউতে কতক্ষণ একটা প্রসেস আসে সেটা, প্লাস তার হচ্ছে যে কতক্ষণ জোরে ওয়েট করতে হচ্ছিল, সবই কিন্তু চলে আসছে টার্ন অ্যারাউন্ড টাইমের ভিতরে। তো ওয়েটিং টাইম যদি আমরা বের করতে যাই, তাহলে দেখা যাবে যে এই টার্ন অ্যারাউন্ড টাইমের থেকে কী পরিমাণ সময় সিপিইউতে ছিল ওইটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তার ওয়েটিং টাইমটা চলে আসে। বা হচ্ছে আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে একটা প্রসেসকে রেডি কিউতে কতক্ষণ থাকতে হচ্ছে, সেটা হচ্ছে তার ওয়েটিং টাইম। এরপরে হচ্ছে রেসপন্স টাইম, যেটার সাথে হয়তো আমরা আগে পরিচিত ছিলাম না। সেটা হচ্ছে রেসপন্স টাইম জিনিসটা হচ্ছে যে কোনো একটা প্রসেস রেডি কিউতে আসা মাত্রই কিন্তু আর সিপিইউতে অ্যাক্সেস পায় না।
তো রেডি কিউতে যখন আসে সেটাকে আমরা বলছি হলো অ্যারাইভাল টাইম, আর সিপিইউতে যখন অ্যাক্সেস পায় সেটা হচ্ছে তার সিপিইউ অ্যাক্সেস টাইম। তো এই যে সিপিইউ অ্যাক্সেস টাইম আর রেডি কিউতে তার আসার যে অ্যারাইভাল টাইম, এই দুইটার যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে রেসপন্স টাইম। ঠিক আছে, সিপিইউতে ফার্স্ট যখন অ্যাক্সেস পাই ওইটা থেকে যখন আমরা তার অ্যারাইভাল টাইমটাকে বাদ দিব তখন সেটাকে বলা হবে রেসপন্স টাইম। ওকে, তো আমরা হচ্ছে অনেক ধরনের শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে কথা বলা শুরু করছি অলরেডি, কিন্তু ওইখানে তো যতটুকু হয় না তার চাইতে বেশি হবে এখানে থিওরিটিক্যালি। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং, শর্টেজ জব ফার্স্ট, প্রায়োরিটি শিডিউলিং, রাউন্ড রবিন, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, আরও অনেক ধরনের আছে। আমরা হচ্ছে ক্লাসে মোটামুটি কয়টার মধ্যে সীমাবদ্ধ থাকবো। এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের নিচে যেগুলো আছে, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, এগুলো অনেক অ্যাডভান্স। তো শুরুতে যেটা আসছে আমাদের খুবই সুপরিচিত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, নাম দেখে বোঝা যাচ্ছে যে কাকে নিয়ে সে কাজ করা শুরু করবে। তো এগুলো হয়তো ল্যাবে করা আছে, আপনাদের জন্য ইজি হবে বুঝতে, যেহেতু একবারে নিউমেরিক্যাল। তো নিউমেরিক্যাল টার্মগুলো আমি হচ্ছে আবার একটু হোয়াইট বোর্ড চলে যাই, সেখানে দেখানোর সুবিধা হবে। ওকে, তো আমরা হচ্ছে শুরুতে একটু এফসিপিএস, যেহেতু আপনারা মোটামুটি পারেন তাহলে আমাকে একটু রেসপন্স করবেন ঠিক মতন। কোনো একটা জায়গায় প্রসেস এভাবে দেওয়া আছে, প্রসেস আর হচ্ছে বাস টাইম, আর কিছু দেওয়া নাই। সেটা হচ্ছে P1 P2 P3, বাস টাইম এরকম 24 3 3। আর ধরে নিলাম তিনটা প্রসেসই 0 সময়ে চলে আসছে। তো এই অবস্থাতে আমরা জ্ঞান চার্টটা কীভাবে করবো, কীরকমটা হতে পারে, এটা হচ্ছে আমরা দেখব। ওকে, তো একটু রেসপন্স করেন কেউ একজন। কোথা থেকে শুরু হবে, এখানে কত লিখতে হবে? 0 সেকেন্ডে আমরা ধরে নিলাম রেডি কিউতে তিনটা প্রসেসে চলে আসছে। তাহলে আমরা কাকে নিয়ে কাজ করা শুরু করব? P2 নিয়ে শুরু করব। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে এই জিনিসটা আমরা হয়তো বলে আসছিলাম যে দুইটা প্রসেস যদি দুইটা বা একাধিক প্রসেস যদি সেম সময় চলে আসে তখন হচ্ছে আমরা তার অর্ডার দেখবো, যে দেখুন P1 P2 P3 এগুলো আছে না, এই ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করবো। তাহলে কাকে দিয়ে শুরু করবো? P1 এখানে বসে গেল। তাহলে এখানে P1 সে শেষ করবে কখন, তার কমপ্লিশন টাইম কত হবে? যদি আমরা নন প্রিম্পটিভ চিন্তা করি, এখানে কত হবে? 24। ওকে, তারপরে 24-এর মধ্যে নতুন নতুন প্রসেস আসছে না আরও দুইটা, P2 আর P3। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে P2 লিখলাম। এখানে কত হবে? 27। আর লাস্ট ওয়ানটা হবে P3 30। দেখেন বোঝা যাচ্ছে? ওকে, তো আপনাদের কাছে আমার প্রশ্নটা হবে এখন সেটা হচ্ছে যে এই যে P1 P2 P3 এদের ওয়েটিং টাইমগুলোকে একটু বলতে পারবেন? P1 এর ওয়েটিং টাইম কত? 0। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তাসলিম মনে রেসপন্স করছেন না, হচ্ছে ওয়েটিং টাইম 0। তারপরে P2-র জন্য P2-র জন্য স্যার 24। P3-র জন্য 27। আর তো নাই। ওকে, তাহলে আমরা মনে একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে 51 মিলি সেকেন্ডের মতো, তাই কি না? ধরেন আমরা যদি মিলি সেকেন্ড হিসেবে কাউন্ট করি তাহলে 51 বা সেকেন্ড বা মিলি সেকেন্ড যা ইচ্ছে চিন্তা করি। তো আমরা যদি এখন এভারেজ ওয়েটিং টাইম চিন্তা করি, এভারেজ ওয়েটিং টাইম সেটা কত হবে? 51 ভাগ কত হবে? 3। ওকে, তাহলে হচ্ছে 17 সেকেন্ড। ঠিক আছে, এতটুকু তো বোঝা গেছে নাকি? জি স্যার। তো এখানে দেখেন যে এই অবস্থায় দাঁড়ালো যে 17 মিলি সেকেন্ড পর্যন্ত চলে গেছে। এখন আমরা যদি একটু কেসটা ঘুরাই দিই বলতে কি বোঝাবে, যে আমাদের অর্ডারটা যদি চেঞ্জ করে ফেলি, ধরে নিলাম শুরুতেই যে P2টা আগে আসছে,
তারপরে হচ্ছে P3, তারপর হচ্ছে P1। এইভাবে যদি হয় তাহলে আমাদের জ্ঞান চার্টটা কীরকম অবস্থা দাঁড়াবে। এটা একটা ধরেন এক্সপেরিমেন্টাল কেস আমরা চিন্তা করছি। তো এই অবস্থায় ধরেন শুরুতে 0, P2 আগে আসলে তার বাস টাইম কত ছিল আমরা একটু দেখে আসি। কত ছিল? 3। তাহলে এখানে কমপ্লিশন টাইম কত লিখবো? P2 লিখলে কমপ্লিশন টাইম কত হবে? 3। তারপরে ধরেন P3 আসলো, তাহলে কমপ্লিশন টাইম কত লিখবো? 6। তারপরে P1 আসলো, তাহলে কমপ্লিশন টাইম কত হবে এবার? P1 এর জন্য ছিল 24, তাহলে কত লিখবো? 30। ওকে, এবার আমরা ঠিক সেম ওয়েতে ওয়েটিং টাইমগুলো বের করব। ডিরেক্টলি এভারেজ ওয়েটিং টাইমে চলে যাই। এভারেজ ওয়েটিং টাইম, ওকে। তাহলে P1 এর জন্য আমার ওয়েটিং টাইম কত? সরি, P2 এর জন্য ওয়েটিং টাইম কত? 0। P3 এর জন্য 3, P1 এর জন্য 6। ওকে, তাহলে এটা ভাগ কত হবে? 3। তাহলে 6 আর 3 9 ভাগ 3, এটা হচ্ছে 3 সেকেন্ড। তাহলে দেখেন আমরা জাস্ট যদি প্রসেসের অর্ডারটা চেঞ্জ করে ফেলি, ছোট প্রসেসগুলোকে যদি আগে অ্যাক্সেস দিই, তাহলে দেখা যাচ্ছে এভারেজ ওয়েটিং টাইম কিন্তু অনেক ফল করছে। আগে P1কে অ্যাক্সেস দেওয়ার ফলে এভারেজ ওয়েটিং টাইম ছিল যেখানে 17 সেকেন্ড, এবার সেটা হয়ে গেছে কত? 3 সেকেন্ড, মানে হিউজ ডিফারেন্স, 17 সেকেন্ড টু 3 সেকেন্ড। ঠিক আছে, তো এভারেজ ওয়েটিং টাইম কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। তো আমরা এখন বর্তমানে যেই সিপিইউ শিডিউলিংয়ের কথা বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা নন প্রিএমটিভ, কারণ আমরা দেখছি যে P2 যখন আসছে পুরোপুরি সে কাজ করে কিন্তু বের হচ্ছে। তো এই নন প্রিএমটিভ কেসগুলোতে দেখবেন যে এরকম টাইপের জিনিসগুলো দেখা যেতে পারে, যে যেটা হচ্ছে একবারই ঢুকবে সেটা কিন্তু তার নিজের কাজ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। যেমন P1 এর ক্ষেত্রে পুরো কেস 1 আমরা দেখছিলাম, যেখানে 24 সেকেন্ড জুড়ে সে বসে আছে, অথচ তারপরে 2টা প্রসেস ছিল যারা মাত্র 3 সেকেন্ডে কাজ শেষ করতে পারতো, কিন্তু ওই প্রথম প্রসেসের জন্য বসে থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা যদি আমরা এরকম একটা এক্সাম্পল চিন্তা করি, আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম, ধরেন এবার হচ্ছে 3 নম্বর কেস। এবার হচ্ছে আমরা একটু অ্যানেবল টাইম বাস টাইম সহই নিয়ে করি। কোনো একটা প্রসেস, তার অ্যানেবল টাইম থাকবে, বাস টাইম থাকবে। P1, P2, P3, অ্যানেবল টাইম 305, বাস টাইম হচ্ছে 24, 3। তো এই অবস্থায় আমাদের হচ্ছে জ্ঞান চার্টটা কীরকম হওয়া উচিত? কেউ একজন একটু বলেন তো কীরকম হওয়া উচিত? শুরু করবো কাকে দিয়ে? P2 দিয়ে শুরু করবো। ওকে, P2 শেষ হবে কোথায়? 3-এ। ওকে, এই পর্যন্ত এসে নতুন নতুন প্রসেস আসছে, একটা মনে আছে, সেটা হচ্ছে P3 আসছে। শিওর? P1। আচ্ছা, P1। তাহলে P1 কতক্ষণ ধরে কাজ করবে যেহেতু নন প্রিএমটিভ? টোটাল 27। ওকে, লাস্ট ওয়ান, এই সময় নতুন একটা প্রসেস আসলো P3, তাহলে P3 বাকিটুকু কাজ করবে, কতক্ষণ পর্যন্ত শেষ করবে? 30-তে মনে হয় শেষ করবে। তো এরকমও কিন্তু হতে পারে যে কোনো একটা অ্যারাইভাল টাইম দেওয়া থাকতে পারে, আর যদি অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তখন বুঝতে হবে যে 3টা প্রসেসই একই সময় চলে আসছে, তখন ক্রোনোলজিক্যাল অর্ডারের দিকে একটু চোখ দিতে হবে। ওকে, তো এই অনুযায়ী যদি আপনাদের বলা হয় প্রত্যেকটা প্রসেসের P1 এর কমপ্লিশন টাইম কত বলা যাবে? P1 এর কমপ্লিশন টাইম? P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 27 - 3 24। P1 এর কমপ্লিশন টাইম 27 - 3। বাকিরা কি ওনার সাথে একমত? না স্যার, 27ই হবে। ওকে, আপনি একটু লাইনে থাকেন। তাহলে হচ্ছে P2 এর কত? P2 হচ্ছে 3। হ্যাঁ, P3
30। ওকে, তাহলে হচ্ছে আমরা কমপ্লিশন টাইমগুলো পেয়ে যাচ্ছি 27, 3, 30। ওকে, তো এই পর্যন্ত যদি আমরা পাই তাহলে আমরা টিএটি বের করতে পারতাম না? টিএটি কীভাবে বের করতাম? সিটি মাইনাস এটি। সিটি মানে সিটিও আমার জানা, এটিও জানা, এখান থেকে জাস্ট বিয়োগ করে দিলে টিএটি চলে আসবে। এরপর আমরা বের করতাম কি ওয়েটিং টাইম, সেটাও এখানে বের করা যাবে। এভাবে টার্ন অ্যারাউন্ড টাইম কেবলই বের করলাম, মাইনাস বাস টাইম। ঠিক আছে না? ওকে ওকে, নেক্সট হচ্ছে যেগুলো এক্সপেরিমেন্ট আপনাদের হচ্ছে ল্যাব এক্সপেরিমেন্টে ছিল, কয়েকটা অনেক রকমের টাইপ করানো হয়েছিল, সেরকম টাইপের দিকে আর যাচ্ছি না, এগুলো যেহেতু ল্যাবে মোটামুটি করানো হয়েছে এফসিএফএস থেকে। তো আমরা হচ্ছে নতুন একটা ইয়াতে যাব, এবং মানে নতুন টপিকে যাওয়ার আগে আমরা যে এফসিএফএসের একটা সমস্যার অলরেডি আমরা দেখে আসলাম, সেটা হচ্ছে যে যখন কোনো একটা বড় প্রসেস সিপিইউতে শুরুতেই জায়গা নিয়ে নিচ্ছে, কম্পারেটিভলি ছোটো ছোটো প্রসেসগুলোকে অনেকক্ষণ ওয়েট করতে থাকতে হচ্ছে না? এমনকি দেখা গেল যে অ্যাভারেজ ওয়েটিং টাইম 17তে উঠে গেছে, অথচ তার বাস টাইম 3। কী ভয়াবহ একটা অবস্থা! এদের বাস টাইম 3 সেকেন্ড, কিন্তু অ্যাভারেজ ওয়েটিং টাইম হয়ে গেছে 17 সেকেন্ড, প্রায় তাদের 6 গুণের সমান। তো এই যে একটা প্রবলেম, যেগুলো হচ্ছে বড় বড় প্রসেস, সেগুলোকে যদি আমি শুরুতেই সিপিইউতে অ্যাক্সেস দিই, তারা যদি আগেই সিপিইউতে অ্যাক্সেস নিয়ে নেয় অ্যারাইভাল টাইমের কারণে, তখন ছোট ছোট যে প্রসেসগুলো থাকে সেগুলোর একটা ইফেক্ট পড়ে, ইউটিলাইজেশনের একটা হ্যাম্পার পড়ে। তো সেটাকেই বলা হয় কনভয় ইফেক্ট, এবং এফসিএফএসের ক্ষেত্রে স্পেশালি এই জিনিসটা হয়, কনভয় ইফেক্ট। এটা দেখা যায় কোথায়? এফসিএফএসেই মেইনলি। কারণ হচ্ছে দেখা গেলো যে এরকম বড় প্রসেসটা যদি শুরুতেই চলে আসে, শিডিউলে তো তাকেই সিলেক্ট করবে, কোনো অপশান নাই হাতে, তখনই কিন্তু এই কনভয় ইফেক্টটা দেখা দেবে। ওকে, এরপরে হচ্ছে যে নতুন আরেকটা আমরা একটা সিপিইউ শিডিউলিং নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে শর্টেস্ট জব ফাস্ট। তো শর্টেস্ট জব ফাস্ট, এই জবটা বলতে আসলে কী বোঝাবে? এই জব বলতে বোঝালো বিটি, আমরা যেটা খুব বিটি করি বাস টাইম, সেটা বোঝাবে। তাহলে শর্টেস্ট জব ফাস্ট অ্যালগরিদম কিসের উপর বেস করে কাজ করবে? শর্টেস্ট বাস টাইমের উপরে, যার বাস টাইম শর্ট তার উপরে। ওকে, তাহলে এমন একটা কেস হলো যেখানে দেখা গেলো যে যেটা শর্টেস্ট বাস টাইম সেটা এখনও প্রসেসে, বা সেই প্রসেসটা এখনও রেডি কিউতে আসেই নি, তাহলে শিডিউলার কি ওই প্রসেসকে খুঁজে পাবে, সিলেক্ট করতে পারবে? আপনাদের কি মনে হয়? না, পারবে না। তখন কিসের বেসিসে সিলেক্ট করবে? তখন হচ্ছে যে না, বাস টাইমের কথাই তো বলছি। আমরা ধরেন একটা র্যান্ডম সিনারিও চিন্তা করি, আস্তে আস্তে যাই। ধরেন এখানে প্রসেস দেওয়া আছে, এরপরে ধরুন বাস টাইম দেওয়া আছে, এরকম প্রসেস এরকম P1, P2, P3 হচ্ছে ছোটো করি, তারপর হচ্ছে P4, এরকম কয়েকটা দেওয়া আছে, 6, 8, 7, 3 এরকম হচ্ছে দেওয়া আছে। তো এই অবস্থাতে আমরা ধরে নিচ্ছি যে সবগুলো প্রসেস সমান একই সময় চলে আসলো, যে 0 টাইমে সব প্রসেস চলে আসছে। তো এরকম যদি হয়, তাহলে সেই অবস্থাতে আমাদের জ্ঞান চারটা কীরকম হবে? যেহেতু সবগুলো প্রসেস এট এ টাইম চলে আসছে, একই সময় চলে আসছে, তখন কিন্তু আমার অ্যারাইভাল টাইম নিয়ে চিন্তা করতে হবে। রেডি কিউতে কয়টা প্রসেস আছে এখন বলেন তো? বর্তমানে সবগুলোই আছে, কারণ ধরেই নিচ্ছে 0 সেকেন্ডে P1, P2, P3 সবই চলে আসছে। সুতরাং সেই অনুযায়ী আমাকে দেখতে হবে যে বাস টাইম কার কম, শর্টেস্ট বাস টাইম কার কম? P4 ফার্স্টে, সেটাই সিলেক্ট হবে। কতক্ষণ থাকবে? 3 সেকেন্ড জুড়ে থাকবে। ওকে, এটা তাহলে হয়ে গেল। যেহেতু নন প্রিএমপ্টিভ করছি, তাহলে একবারেই কাজ শেষ। তারপরে কি থাকবে? তারপরে হচ্ছে P1, হ্যাঁ P1 আসবে। P1 আসলে কতক্ষণ জুড়ে থাকবে? 9 হবে। পর্যন্ত। তারপরে হচ্ছে P3 মনে হয় কতক্ষণ থাকবে?
16 16 16 সরি 16 লাস্ট P2 P2 24 P2 8 সেকেন্ড যেহেতু বাস টাইম 24 ওকে তাহলে হচ্ছে আপনার জিনিসটা বুঝতে পারছেন যে শর্টেস্ট বাস টাইম বলতে আসলে কী বোঝাচ্ছে আচ্ছা এই কাজটা কী করছেন আচ্ছা তো এটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে যেটা হচ্ছে যে বাস টাইম যার হচ্ছে কম থাকবে আমরা হচ্ছে এফসিএফএসে দেখলাম অ্যারাইভাল টাইম যার কম থাকবে যে আগে আসবে সেটা আর এসজিএফএসে যেটার বাস টাইম সবচেয়ে কম থাকবে সেটা হচ্ছে কাজ করতে হবে তো এখন যদি ধরে নিলাম যে সবগুলো যদি একসাথে না আসে তখন কী হবে কেস নাম্বার 2 সেটা হচ্ছে যে প্রসেস থাকলো এবার হচ্ছে অ্যারাইভাল টাইম থাকবে বাস টাইম থাকবে প্রসেস P1 P2 P3 P4 0 1 2 3 8 4 9 5 তো এই অবস্থায় থাকলো তো এই অবস্থায় থাকার পরে আমরা হচ্ছে এখন একটা গ্যান্ট চার্ট রেডি করব তো শুরুতে আমরা দেখব যে কোন প্রসেসকে আগে নেওয়া যায় সবচেয়ে ছোট বাস টাইম কার এটা একটু বলেন তো P2 P2 P2টা আসছে কখন T2টা আসছে 1 সেকেন্ডে ওকে তার আগে কি কোনো প্রসেস ছিল ইয়েস P1 হ্যাঁ তাহলে সিপিইউ শিডিউলার যখন রেডি কিউতে দেখবে তখন কিন্তু প্রথমেই একটা প্রসেসকে পাবে P1 তার বাস টাইম কত 8 কিন্তু 8কে কম্পেয়ার করার মতো কিন্তু কেউ নাই সুতরাং ওটাকে সে ধরে নেবে কি এটাই শর্টেস্ট তাই কি না তো জিরোতে এসে তখন ওই P1কে শিডিউলার সিলেক্ট করে সিপিইউতে পাঠিয়ে দেবে কিন্তু একবার যদি এই P1 ঢুকে কারণ কি P1 যখন 1 সেকেন্ডে ছিল P1 কাজ করতে করতে 1 সেকেন্ড ঘড়ি কাটে পার হবে না 1 সেকেন্ড পার করতে করতে তো P2 চলে আসছিল কিন্তু যেহেতু আমরা নন প্রিমটিভ নিয়ে কথা বলছি সুতরাং এই P1 যখনই 1 সেকেন্ড পার করছিল রেডি কিউতে 1 আসার পরেও সে কি সিপিইউ অ্যাক্সেস ছাড়বে না সে পুরোপুরি কাজ করবে তারপরে বের হবে তাহলে কত হবে তার কমপ্লিশন টাইম 8 তো 8 হতে হতে এই সময়ের মধ্যে দেখা যাবে যে P2 P3 P4 সবই মনে চলে আসছে রেডি কিউতে এই তিনটার মধ্যে এখন এই তিনটার মধ্যে কোন প্রসেসটা এবার সিলেক্ট করবে এটা হচ্ছে দেখার বিষয় এবার হচ্ছে কম্পিটিশনের ব্যাপার কারণ কি যে এই তিনটার মধ্যে শর্টেস্ট একটা ব্যাপার আছে তাহলে P2 এর বাস টাইম কত 4 P3 এর 9 P4 এর 5 তো আগে কি সিলেক্ট হবে P2 কতক্ষণ কাজ করবে 4 সেকেন্ড তারপরে কমপ্লিশন টাইম কত হবে 12 ওকে গুড তারপরে কে সিলেক্ট হবে P4 P4 কতক্ষণ কাজ করবে 17 পর্যন্ত লাস্ট ওয়ান P3 কত হবে 26 ওকে তাহলে শর্টেজ জব ফার্স্ট কীভাবে কাজ করে বোঝা গেল জি স্যার ওকে তো এই শর্টেজ জব ফার্স্টে আমরা যেমন এফসিএফএস এর ক্ষেত্রে একটা কনভয় ইফেক্ট দেখতে পাইলাম এই শর্টেজ জব ফার্স্টের ক্ষেত্রে কোনো লিমিটেশন দেখতে পান আচ্ছা কনভয় ইফেক্টটা আসার পরেই দেখেন আমরা যে পরে কনভয় ইফেক্টটা দেখলাম না সেই কনভয় ইফেক্টের কারণেই কিন্তু এফসিএফএস এর উৎপত্তি কনভয় ইফেক্ট কী ছিল যে বড় প্রসেসগুলোকে যদি আগে অ্যাক্সেস দিতাম তাহলে দেখা যেত কম্পারেটিভলি ছোটো ছোটো প্রসেসগুলো সুযোগ পেত না বা অনেক পরে পেত তো সেই সমস্যা থেকেই কিন্তু নতুন একটা অ্যালগোরিদমের জন্ম হলো শর্টেজ জব ফার্স্ট তখন কী করলো যে ছোটো ছোটো প্রসেসগুলোকে আগে অ্যাক্সেস দিল তো ওই আগে অ্যাক্সেস দিতে যে আরেকটা ঝামেলা লাগলো সেটা কি যে এমন হলো যে আমার কাছে 50টা প্রসেস আছে কয়টা প্রসেস 50টা প্রসেস সেই 50টা প্রসেসের মধ্যে 49টা প্রসেসই হচ্ছে একেবারে শর্টেজ জব ফার্স্টের মতো শর্টেজ জব কিন্তু ওয়ান অ্যান্ড অনলি প্রসেস আছে যেটা হচ্ছে একটু লংগেস্ট দেখা গেলো যে 100-200-র উপরে চলে গেছে তার বাস টাইম বাকিগুলো দেখা গেলো 2-3-1 এরকম
এই অবস্থাতে এই যে 100 বাস টাইমের যে প্রসেস, তাকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে না, অনেকক্ষণ অভুক্ত থাকতে হবে না, সিপিইউতে অ্যাক্সেস করার জন্য তাকে অধীর আগ্রহে বসে থাকতে হবে না। জি স্যার। এই সমস্যাটাকে বলা হচ্ছে যে লংগেস্ট জব যার, তাকে যে অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টারভেশন। স্টারভেশন মানে কি? অনাহারে ভুগছে। অনাহারে কেন ভুগছে? কারণ সিপিইউতে গেলেই সে কাজ করতে পারবে, সিপিইউতে সে হচ্ছে যেতে পারছে না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্টারভেশন, যেটা এসজেএফের ক্ষেত্রে দেখা যায় যে সিপিইউতে হচ্ছে অ্যাক্সেস নিতে তার দেরি হচ্ছে অনেক। বাকি 49টা প্রসেস যতক্ষণ না কাজ না শেষ করতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লংগেস্ট জব সে কিন্তু অ্যাক্সেসই পাবে না, বারবার সে কিন্তু ফেলড হবে, শিডিউলার তাকে সিলেক্ট করবে না সহজে। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। ওকে। তো এখন এই যে আমরা ধরেন এই 50টা প্রসেস না করে আর একটু ছোটো করে দিই, ধরে নিলাম যে আমার কাছে 10টা প্রজেক্ট আছে, 10টা প্রসেস আছে, প্রসেসের সংখ্যা হচ্ছে 10, 10 প্রসেস। এই 10 প্রসেসের মধ্যে ধরে নিলাম 9টা প্রসেস হচ্ছে শর্টেস্ট আর একটা হচ্ছে লংগেস্ট। তো যেহেতু এখানে আমরা একটা স্টারভেশনের প্রবলেম দেখে আসলাম, এখন ধরেন আমরা কোনোভাবে যদি এরকম করি, একটা এক্সাম্পল দিয়েই বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, যে কোনো একটা জায়গায় হয়তো খাবার বিতরণ করা হচ্ছে। তো খাবার বিতরণ করার সময় দেখা গেলো যে লাইন করে দেওয়া হলো, তো লাইন করে দিয়ে একটা কলাম বরাবর লাইন করে দেওয়া হলো এবং সেই অনুযায়ী মানুষগুলো খাবার নেবে। তো এখন যদি হচ্ছে সিরিয়াল অনুযায়ী খাবারগুলো এরকম করে দেওয়া হয়, যে আগে আছে তাকে দেবো, সেটা হচ্ছে ফিফো টাইপের, ফার্স্ট ইন ফার্স্ট কাম। এরপর যদি এরকমটা হয় যে যার খাবারের চাহিদা কম তাকে হচ্ছে আগে দিয়ে দেবো, আগে শেষ করে দিই, কারণ যার খাবারের চাহিদা বেশি সে অনেকক্ষণ ধরে খাবার নিতেই থাকবে। সুতরাং এগুলোকে পরে নিয়ে আসি। তো এটা হচ্ছে এসজিএফ টাইপের। তো এই এসজিএফ টাইপের যে ধরেন যার হচ্ছে একটু ক্ষুধা বেশি বা স্টারভেশনের ভিতরে আছে, তাকে যদি এভাবে আরও দেরি করে তার তো ক্ষুধার পরিমাণ আরও বাড়তে থাকবে, তাই কি না? মানে তো সে তো এমনিতেই ক্ষুধা সহ্য করতে পারে না, আরও ডিলে করলে হচ্ছে দেখা যাবে যে তার আরও পরিমাণে ক্ষুধা বেড়ে যাচ্ছে বা আরও সমস্যা হচ্ছে। এখানে একটা জিনিস করা যায় যে আমরা যদি প্রায়োরিটি সেট করে দিই, যে নর্মালি কাজ হতে থাকুক সমস্যা নাই, প্রত্যেকটা প্রসেসের জন্য একটা করে প্রায়োরিটি সেট করব। তো বাংলাদেশের জন্য এটা বেশি প্রযোজ্য। ধরেন এরকম কিছু কিছু থাকে না যে স্বজনপ্রীতি, যে লাইনে ঠিক দাঁড়াইছে, এখন আমার আত্মীয় স্বজন কেউ একজন আছে, তাকে হচ্ছে আমি যেমন করে হোক সামনে নিয়ে চলে আসবো। তো এইগুলোকে বলা হচ্ছে প্রায়োরিটি সেট করে দেওয়া। তো এই এসজেএফের যে এই স্টারভেশন প্রবলেম, তো দেখা গেলো যে যেই প্রসেসগুলো অনেকক্ষণ ধরে ওয়েট করছে সেগুলোর কথা চিন্তা করে যদি আমি একটা প্রায়োরিটি সেট করতে পারি, তাহলে দেখা যাবে যে এগুলোকে অনেকক্ষণ ধরে কিন্তু আর ওয়েট করে থাকতে হচ্ছে না, সে তার প্রায়োরিটি অনুযায়ী আগে উঠে আসতে পারছে। তো এই চিন্তাধারা থেকে কিন্তু নতুন একটা প্রসেস চলে আসে, যেটার নামকরণ করা হয়েছে প্রায়োরিটি শিডিউলিং। সেটাকে বলা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। আচ্ছা, এটার কমে গেল কেন? প্রায়োরিটি শিডিউলিং। তো এই প্রায়োরিটি শিডিউলিংয়ে কী করা হবে, প্রত্যেকটা প্রসেসের জন্য এক একটা করে প্রায়োরিটি সেট করা থাকবে, প্রায়োরিটি ভ্যালু, এবং প্রায়োরিটি ভ্যালুটাকে মেইনলি ফোকাস দেওয়া হবে। যে হচ্ছে যার প্রায়োরিটি ভ্যালুটা বেশি থাকবে তাকে হচ্ছে আগে খাবার দেওয়া হবে, মানে সিকিউরিটি অ্যাক্সেস দেওয়া হবে। তো এই প্রায়োরিটি শিডিউলিংয়ের জন্য ক্রাইটেরিয়া আবার দুই ক্রাইটেরিয়া করা যায়। সেই দুই ক্রাইটেরিয়া কী জিনিস? প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে লো ভ্যালু হাই প্রায়োরিটি, হাই প্রায়োরিটি। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে হাই ভ্যালু হাই প্রায়োরিটি।
ঠিক আছে, এই দুইটা ক্রাইটেরিয়া মেইনলি। তো এইগুলো আসলে কী বোঝাচ্ছে, লো ভ্যালু কি হাই ভ্যালু কি। তো যে বললাম না যে প্রত্যেকটা প্রসেসের জন্য হচ্ছে একটা করে নাম্বার সেট করে দিল, ধরেন এটার প্রসেস নাম্বার 1, তারপর হচ্ছে প্রসেস নাম্বার 2, এরকম টাইপের যদি এভাবে সিলেক্ট করা থাকে তখন সেই অনুযায়ী দুইটা ক্রাইটেরিয়া আপনাদের কোশ্চিনও থাকবে এভাবে যে লো ভ্যালুটাকে হাই প্রায়োরিটি ধরতে হবে, মানে যেটার ভ্যালুটা ছোট সেই প্রায়োরিটিওয়ালা প্রসেসটাই হচ্ছে হাই প্রায়োরিটির। আবার ক্রাইটেরিয়া যদি এভাবে সেট করা থাকে যে হাই ভ্যালু যার সেটা সেই প্রসেসের সেই প্রায়োরিটিওয়ালা প্রসেসটাই হবে হাই প্রায়োরিটির, এটা হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো আমরা যদি হচ্ছে কোনো একটা এক্সাম্পল নিই, ধরুন একটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং, একটা এক্সাম্পল দেখলে আমাদের এটা ক্লিয়ার হবে। প্রায়োরিটি শিডিউলিং, ওকে। তো আমরা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেখি, ধরুন 3টা প্রসেসের জন্য প্রসেস থাকলো, এরপর হচ্ছে অ্যারাইভাল টাইম, ব্রাশ টাইম, প্রায়োরিটি, এগুলো সব কিছু সেট করা আছে। তারপরে হচ্ছে এখানে লিখলাম P1, এখানে হচ্ছে P2, এখানে হচ্ছে P3, অ্যারাইভাল টাইম 0, 1, 2, ওকে। বাস টাইমও দিয়ে দিলাম এভাবে 4, 2, 6, প্রায়োরিটি 2, 1, 3, ওকে। এখন আমি ক্রাইটেরিয়া যে কোনো একটা সেট করতে পারি যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি অথবা হাই ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি। তো ধরুন প্রথমটা যদি আমরা চিন্তা করি যে এরকম টাইপের যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, তাহলে সেই অনুযায়ী সবচেয়ে বেশি প্রায়োরিটি কে পাবে? সবচেয়ে বেশি প্রায়োরিটি কার পাওয়ার কথা? লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি হলে যার হচ্ছে ব্রাশ টাইম কম সে আগে আসবে। তাই কি? আমরা এখন প্রায়োরিটি শিডিউলিং করছি, সুতরাং আমাদের প্রায়োরিটিটা দেখতে হবে যে কার প্রায়োরিটি ভ্যালুটা কীরকম। এই যে এগুলো হচ্ছে ভ্যালু 2, 1, 3, এগুলো হচ্ছে একটা ভ্যালু। তো আমি ক্রাইটেরিয়া কি সেট করলাম যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, তাহলে এগুলোর মধ্যে লো ভ্যালু কার? 1-এর, সুতরাং P2টাই হচ্ছে হাই প্রায়োরিটির, বোঝা যাচ্ছে? তারপরেরটা কি? তারপর হচ্ছে 2, তাহলে P2-র পরে হচ্ছে P1-এর প্রায়োরিটি, তারপরে কি? তারপর হচ্ছে P3-র প্রায়োরিটি। দেখেন এবার বোঝা যাচ্ছে কিনা? তো এটাকেই বলা হচ্ছে যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি। যদি ক্রাইটেরিয়াটা উল্টাই দিতাম, হাই ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি করতাম, তখন কে আগে পাইতো, প্রায়োরিটি পাইতো? কেউ একজন বলেন তো, নার্গিস নামের কেউ আছে নাকি আপনাদের? সে বলেন। এটা হচ্ছে কি হাই ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি হলে কোন প্রসেসটা আগে সিপিইউতে অ্যাক্সেস পাবে? বলেন কেউ একজন। আচ্ছা ঠিক আছে, যদি এভাবে স্যার P3 কারণ হাই, হ্যাঁ যেহেতু এটার ভ্যালুটা হাই সুতরাং P3টাকে হ্যাঁ আগে হচ্ছে অ্যাক্সেস পাওয়ার কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে অ্যারাইভাল টাইমের দিকে আমাকে আবার চিন্তা করতে হবে যে এই 2 সেকেন্ড পরে কিন্তু সে আসছে। আমরা যখন জ্ঞান চার্ট শুরু করি তখন কিন্তু 0 থেকে শুরু করি, 2 থেকে তো না। এখন 0-তে যখন শুরু হবে তখন সিপিইউ শুরুতে কাকে পাবে? শিডিউলার কাকে দেখতে পাবে রেডি কিউতে? P1-কে। সুতরাং তার প্রায়োরিটি ভ্যালু যতই হোক, তার বাস টাইম যেহেতু আগে, অ্যারাইভাল টাইম যেহেতু আগে একবার 0-তে, সুতরাং তাকে নিয়ে কিন্তু শুরু করতে হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? এগুলো কিন্তু অনেক টেকনিক্যাল জিনিস, ভালো মতো বুঝতে হবে। আবার বলবো? আচ্ছা ঠিক আছে, আরেকবার। কিন্তু স্যার যখন নাকি আমরা লো ভ্যালু থেকে হাই প্রায়োরিটি করি তখন তো এটা দেখি নাই। লো ভ্যালু তো দুটোর সময়, তো আমরা তো দুটোর জন্যই করি না। আচ্ছা একটা একটা করে করি তাহলে। দেখেন ব্যাপারটা হচ্ছে যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, এটাই কিন্তু আমরা এখন করছি, ঠিক আছে? তার মানে আমাদের প্রায়োরিটি কার বেশি? এই যে এটার লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, সুতরাং P2-র প্রায়োরিটি সবচেয়ে বেশি। তারপরে কার? P1-এর, তারপর হচ্ছে P3-র। প্রায়োরিটি কার কোনটা সেটা আমরা হচ্ছে প্রায়োরিটি ভ্যালু থেকে বুঝলাম, তার ক্রাইটেরিয়া দেখে বুঝলাম। এখন সিপিইউতে আমি অ্যাক্সেস দিব কীভাবে, এটা হচ্ছে দেখার বিষয়। তো সিপিইউতে অ্যাক্সেস দেওয়ার সময় আমাকে দেখতে হবে যে রেডি কিউর কী অবস্থা। রেডি কিউতে কে আগে বসে আছে? 0 সেকেন্ডে এসে দেখলাম যে P1 বসে আছে। এখন P1-এর বাস টাইম যেটাই হোক, প্রায়োরিটি যেটাই হোক, একমাত্র প্রসেস ওইটাই, তাহলে তার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে না? চিন্তা করেন।
বোঝা যাচ্ছে? আমাদের যদি আমরা একটা রেডি কিউ এটা চিন্তা করি, যেটা একটা রেডি কিউ, তাহলে রেডি কিউতে 0 সেকেন্ডের প্রথম একটাই প্রসেস আসছে P1, তাহলে শিডিউলার একেই তো সিলেক্ট করে সিপিউর কাছে নিয়ে যাবে, আর তো কেউ নাই, তাই না? তখন তার আমার প্রায়োরিটি কথা চিন্তা করছে না, মানুষ একজন, তাকে আমি চাকরি দেবো, তাহলে যে আছে তাকেই হচ্ছে নিয়ে চলে যাবে। এর জন্য হচ্ছে P1টা সিলেক্ট হলো। এখন সিলেক্ট হয়ে কতক্ষণ কাজ করবে? কমপ্লিশন টাইম কত হবে? কত হবে? 4। ওকে, এখন 4 সেকেন্ডে এসে শিডিউলের মধ্যে কিন্তু আরও দুইটা প্রসেস চলে আসছে, এক P2 আর একটা হচ্ছে P3। এবার হচ্ছে প্রায়োরিটির বিষয়টা আসবে, যে এই P2 আর P3-র মধ্যে কার প্রায়োরিটি বেশি? কার প্রায়োরিটি বেশি হবে বলুন তো? যদি আমরা এই ক্রাইটেরিয়া মেনটেন করি, লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, কার প্রায়োরিটিটা বেশি হবে? বোঝা যাচ্ছে না? না, P2 P2 কেন বেশি হবে? স্যার কেন বেশি হবে? লো ভ্যালু। লো ভ্যালু, গুড, কারণ প্রায়োরিটি ভ্যালু একটা 1 আর P3-র প্রায়োরিটি ভ্যালু হচ্ছে 3, সুতরাং P1-এর যেহেতু প্রায়োরিটি ভ্যালু কম, এটার প্রায়োরিটিটা বেশি হবে, সুতরাং এখানে P2টাই আগে অ্যাক্সেস পাবে। যদি অ্যাক্সেস পায় তাহলে হচ্ছে কতক্ষণ ধরে কাজ করবে? 2 সেকেন্ড তার বাস টাইম, সুতরাং এখানে 6 হবে। এরপর লাস্ট যেটা থাকছে P3, তাহলে P3 কতক্ষণ ধরে কাজ করবে? 12। দেখেন, বোঝা যাচ্ছে নাকি? কোথাও কি কোনো সমস্যা বুঝতে? যে সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে হবে। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আরেকটা দেখেন। আজকে হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং পর্যন্তই থাকবো। এরকম আরেকটা एग्जांपल। হ্যাঁ হ্যাঁ, একটু বড় সরো নেই। ওকে স্যার। প্রসেস অ্যারাইভাল টাইম, বাস টাইম, তারপর হচ্ছে প্রায়োরিটি। জিরো, 5, 12, 2, 9, বাস টাইম হচ্ছে 11, 28, 2, 10, 16, 2, 0, 3, 1, 4। তো এই অবস্থায় ধরুন আছে। তো আমরা ক্রাইটেরিয়াও সেট করে দিচ্ছি ওভাবে যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি। লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি যদি কোশ্চেনে বলা থাকে তাহলে ওটাই করতে হবে, আর যদি না বলা থাকে আপনি আপনার ইচ্ছা মতন ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই অবস্থা। তো এখন আমাদের জ্ঞান চার্ট কী হবে আপনারা নিজেরাই আমাকে একটু বলবেন। শুরু করবো কাকে দিয়ে? প্রথম প্রশ্নটা হচ্ছে এটা, এই অবস্থাতে কাকে দিয়ে শুরু করতে হবে? তার আগে আমাদের একটু কোন প্রসেসের প্রায়োরিটি সবচেয়ে বেশি এটাকে ফাইন্ড আউট করি। কোন প্রসেসের প্রায়োরিটি সবচেয়ে বেশি? স্যার P2। P2, গুড, P2। তারপরে P4। P4, নেক্সট ওয়ান P1 স্যার। P1, তারপরে P3, P4, তাই তো? এভাবে প্রায়োরিটি শিডিউলিং, প্রায়োরিটি অনুযায়ী এরকমটা হওয়া উচিত। তো এখন আমরা যেটাকে সবচেয়ে বেশি ভাবলাম প্রায়োরিটিওয়ালা, সেটা হচ্ছে যে এই জিরো প্রায়োরিটির যেটা, সেটা হচ্ছে P2। তো P2টা আসছে কখন রেডি কিউতে? 0 সেকেন্ড। আমরা যে জ্ঞান চার্ট যে করি তখন কি চলে আসছিল? আসেনি। সুতরাং আমি কি জ্ঞান চার্টের শুরুতেই কি বা সিপিইউতে কি এই P2টাকে বসাতে পারবো? পারবো না, কারণ সিপিইউতে প্রসেসগুলো যাবে রেডি কিউতে, কিন্তু রেডি কিউতে তো সে আসেই নেই। রেডি কিউতে 0 সেকেন্ডে একটা মাত্র প্রসেসে আসছিলো, সেটা হচ্ছে P1। শিডিউলার একটা মাত্র প্রসেসকে পেয়ে তাকেই হচ্ছে সিপিইউতে নেবে। এখন তার বাস টাইম কত, তার প্রায়োরিটি কত, এটা তো সে দেখতে যাবে না। সুতরাং জ্ঞান চার্টের ফার্স্টে কে বসবে? P1।
ওকে, P1 যদি একবার বসে সে কতক্ষণ স্টে করবে সেখানে, কতক্ষণ থাকবে? 11 সেকেন্ড। ওকে, 11 সেকেন্ড যদি এখানে থাকে, তারপরে 11 সেকেন্ডের মধ্যে রেডি কিউর অবস্থা কিন্তু এবার চেঞ্জ হবে, নতুন নতুন কিছু কিছু প্রসেস আসবে, যেমন হচ্ছে P2, P4, P5, তাই না? তো এবার হচ্ছে এগুলোর মধ্যে তখন প্রায়োরিটির জিনিসটা আসবে। আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? সেটা আপনি এসজেএফ করেন কিংবা প্রায়োরিটি করেন, আপনাকে কিন্তু আগে দেখতে হবে যে রেডি কিউতে কোন প্রসেস আছে। যে প্রসেসকে সিপিইউ আগে পাবে সেটাই হচ্ছে, শিডিউল আগে পাবে সেটা কিন্তু সিপিইউতে দিয়ে দিবে। কিন্তু এমন যদি হয় যে একাধিক প্রসেস চলে আসছে, তখনই কিন্তু এই অ্যালগরিদমে সে হেল্প নেবে। যেমন এখন P1 কিন্তু সিলেক্ট করেই ফেলছে, P2, P5 এবং P4 এর মধ্যে সে দেখবে যে কোন প্রসেসের প্রায়োরিটি এই তিনটার মধ্যে বেশি। কোনটার বেশি? P2, P5, P4 এর মধ্যে P2। P4 P4 কেন? আমরা তো লো ভ্যালু, কম না? না না, আমরা তো লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি করছি না। P3 আচ্ছা আচ্ছা, আমরা অনেক রকমের অপশন পেয়ে যাচ্ছি। P2, P5, P4 কার হচ্ছে প্রায়োরিটি সবচেয়ে বেশি বলেন এই তিনটার মধ্যে? স্যার P2। P2 কেন? P2 কারণ 0 স্যার, মানে লো লো ভ্যালু হাই প্রায়োরিটি। গুড, তাহলে এটা P2। কতক্ষণ কাজ করবে সে? 11 সাথে 28 যোগ করলে মনে হয় 39। স্যার ওখানে 28 যুক্ত হবে। 39 হয় যেমন। 39 হয়েছে। ওকে, তাহলে আমরা P1, P2 দুটার কাজ শেষ করলাম। তো এই সময়ের মধ্যে মনে হয় সব প্রসেসই চলে আসার কথা, P3ও চলে আসবে। এবার হচ্ছে যে P4, P3, P5 এদের মধ্যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? P4, স্যার P4 P5, P3 কেন? স্যার এটা লো ভ্যালু। লো প্রায়োরিটিতে আগে আছে এটা। ওকে, P4 যদি বসে তাহলে এখানে কাজ কতক্ষণ ধরে করবে? 49। ওকে, তাহলে বাকি থাকে হচ্ছে P5 আর P3। এবার বলেন এই দুটোর মধ্যে প্রায়োরিটি কার বেশি? P3, কারণ এখানে প্রায়োরিটি 3, কম্পারেটিভলি লো ভ্যালু। কতক্ষণ কাজ করবে? 51। ওকে, লাস্ট ওয়ান, আর কিছু বাকি নাই। P5 কতক্ষণ কাজ করবে? 55 no 67 গুড। দেখেন প্রায়োরিটি শিডিউলিং কি বোঝা গেল এবার? জি স্যার। ওকে, এখন হচ্ছে সেম কোশ্চেনে। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এখানে তো P1 এর ভ্যালু হচ্ছে যে এসিটা 0, তাই আমরা সবার আগে 0 সেকেন্ডটা P1 কে নিছি। এখন এটা যদি P4 এর থাকতো 0, তাহলে কি সেক্ষেত্রে P4 টা আগে নিতাম? ওকে, তাহলে আপনি চিন্তা করছেন যে স্যার এটি এর ভ্যালুটা, এটি এর ভ্যালুটা যদি আমাদের P4 এ 0 থাকতো তাহলে কি করতাম, এরকম কোশ্চেন আপনার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু চেঞ্জ করি জায়গাটাতে। চেঞ্জ করে করতে যাচ্ছি কি, P1 এ কত রাখবেন? P1 এ কত দিবেন? নতুন একটা ভ্যালু। জি স্যার, নতুন একটা 3 দিলাম, এখানে দিয়ে দিচ্ছি 0। এরকম টাইপের তো আপনার কোশ্চেন নাকি? তখন আমরা কি করতাম? জি স্যার। ওকে, তাহলে সেই অনুযায়ী আমরা আবার নতুন জ্ঞান চ্যাটে চলে যাই। ওকে, শুরুতে আমাদের দেখতে হবে যে আমাদের রেডি কিউর কী অবস্থা। মেন কনসার্নটা হচ্ছে রেডি কিউ, এখানে কোন প্রসেস আগে আসছে। তো জ্ঞান চ্যাট শুরু করে কি দিয়ে? 0 সেকেন্ড সময় দিয়ে। তো শুরুতে সে দেখবে যে 0 সেকেন্ডে কোন প্রসেসটা আসছে, কে আসছে? P4। শুরুতে P4 আসছে, সুতরাং শিডিউলার হতাশ যে হচ্ছে একটা মাত্র প্রসেস, কাকে আর আমি সিলেক্ট করতে পারছি না, কোনো অ্যালগরিদম চুজ করতে পারছি না, যাকে পাই তাকে হচ্ছে সিপিইউতে তুলে দিই। তাহলে হচ্ছে জ্ঞান চ্যাটের শুরুতে চলে যাবে P4। এখন তার যতক্ষণ বাস টাইম, সে পুরোপুরি কাজ শেষ করে তারপরে বের হবে। তাহলে 0 পরে কত হবে এখানে? 10। জি স্যার, এখন বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে 10 সেকেন্ড যখন অতিবাহিত হয়ে যাবে, তখন রেডি কিউ কিন্তু নতুন নতুন আরও প্রসেস পাবে। কাকে? P1, P2, P5 এগুলোকে পাবে না? জি স্যার। P1, P2, P5 এগুলোকে পাবে। তো এগুলোর মধ্যে তখন দেখবে কাকে, যে এগুলোর মধ্যে লো প্রায়োরিটি কার, হাই প্রায়োরিটি কার, P1, P5, P3। তো সেই অনুযায়ী এখানে তখন বাকিগুলো সিলেক্ট হবে। দেখেন বোঝা যাচ্ছে জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে টপিক রিলেটেড?
এই টপিকে। আজকে আমরা হচ্ছে এফসিএফএস দেখলাম, এফসিএফএস, এসজেএফ আর হচ্ছে প্রায়োরিটি, এই তিনটার মধ্যে কারো কোনো সমস্যা আছে নাকি কোনো একটা বিষয়ে? যদি না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। নেক্সট ক্লাসটা আমরা শুরু করব হচ্ছে যে এই যে প্রায়োরিটি পড়লাম, প্রায়োরিটির একটা সমস্যা বের করে সেই সমস্যা কীভাবে সমাধান করা যায়, এই সমস্যার সমাধান করতে যে আরও কী কী অ্যালগরিদম আসলো সেগুলো নিয়ে দেখব, ঠিক আছে।